আচ্ছা, আমরা 5 নাম্বারটা একটু বুঝিয়ে দিই, কাজ ছিল এটা, তারপর একটু বুঝে আমরা সামনের দিকে আগাই। নিম্নলিখিত তথ্যাবলী হতে 2018-19 আয় বর্ষে জনাব জামিরের কি করা আছে আমাদের এখন অ্যাডই হইতেছে, কি অ্যাডই করবো না ক্লাস শুরু করবো? আচ্ছা, নিম্নের তথ্যাবলী হতে 2018-19 আয় বর্ষে জনাব জামির উদ্দিনের কৃষিখাতে আয় নির্ণয় করতে বলছে আমাদের। তারপরে বলতেছে যে প্রতি মন 650 টাকা দামে 1200 মন ধান বিক্রি করে। তো আমরা কি করবো, প্রথমেই ধান বিক্রি লিখবো। ধান বিক্রি কত হবে? 650 টাকা ইন্টু 1200 মন, ঠিক আছে। তারপরে আসি পুকুরে মাছ বিক্রয়, ঠিক আছে। এখন এই যে পুকুরে মাছ বিক্রয়, এই পুকুরে মাছ বিক্রয়টা এখানে আসবে না। পুকুরে মাছ বিক্রয়টা এটা অন্যান্য উৎস খাতে আয়ের মধ্যে আসে। পুকুরে মাছ বিক্রয় এটা আসবে কোথায়? অন্যান্য উৎস খাতে আয়ের মধ্যে, ঠিক আছে। পুকুরে মাছ বিক্রয় এটা কি আমাদের কৃষি খাতে আসে না। যদি এটা বলতো যে পুকুরে চাষাবাদকৃত মাছ বিক্রয়, হ্যাঁ, এই সাউন্ডটা একটু অফ রাখতে হবে। আচ্ছা, তো আমরা বলতেছিলাম কি যে পুকুরে মাছ বিক্রয় এটা কি আমাদের অন্যান্য উৎস খাতে আয় আসবে। এটা কৃষি খাতে আসতো যদি বলতো পুকুরে চাষাবাদকৃত মাছ বিক্রি করে আয় হয়েছে, বা পুকুরে চাষাবাদকৃত মাছ হতে আয়, তখন আমরা আসতো। তো এটা যেহেতু বলছে পুকুরে মাছ বিক্রয়, এখানে কিন্তু বলে নাই যে এটা চাষাবাদকৃত। চাষাবাদকৃত না হওয়ার কারণে আমরা এটাকে ধরে নিব অন্যান্য উৎস খাতে আয়ের আইটেম। এটা আমরা যখন অন্যান্য উৎস খাতে আয় করব, একটা চ্যাপ্টার আছে ওইখানে আমরা এটাকে পাবো, ঠিক আছে। তো এরপরে বলতেছে বর্গা দেওয়া জমি হতে আয় 25,000 টাকা, ঠিক আছে। তো এটা ডিরেক্ট আমরা বসায় দিব। তাল গাছের রস বিক্রি থেকে আয়, তাল গাছের রস বিক্রি করে 5,000 টাকা পাইছে, এটাও কি আমরা সরাসরি বসিয়ে দিব। তো আমরা দেখি এই 4টা এন্ট্রি আমাদের 3টে এন্ট্রি এখান থেকে বসাইছি কিনা। তার মধ্যে 2 নাম্বারটা আসবে না, কারণ 2 নাম্বারটা ছিল হচ্ছে অন্যান্য উৎস খাতে আয়ের আইটেম। আমরা প্রথমে দেখব যে ধান বসাইছি কিনা। আমাদের নিয়ম কি, প্রথমে করদাতার নাম থাকবে, আয় বর্ষ প্রশ্নে দেওয়া ছিল, এটা আমরা বসাইছি যে 2018-19। কর বর্ষ হয়, আয় বর্ষ যেটা হয় তার পরবর্তী আর্থিক বছর হলো কর বর্ষ। আমাদের ধারা হচ্ছে 26-27, এই অঙ্কের ধারা 26-27। ধান বিক্রি করছি 1200 একক, 650 টাকা করে, 7,80,000 টাকার ধান বিক্রি করছি। আর বর্গা হতে আয় এই কত টাকা হয়েছে? 25,000 টাকা বর্গা হতে আয় হয়েছে, 25,000 টাকা বসাইছি। আর তাল গাছের রস বিক্রি করে 5,000 টাকা পাইছি, 5,000 টাকা আমরা বসাইছি। আমাদের মোট আয় আসতেছে 8,10,000 টাকা, ঠিক আছে। এই 3টা হলো আমাদের মোট আয়। তারপর থেকে এখান থেকে আমরা কি কি খরচ বাদ দিব? প্রথমে খরচ বাদ দিব উৎপাদন খরচ। আমাদের কোশ্চেনে দেখো উৎপাদন খরচ দেওয়া আছে, কি দেওয়া আছে? চাষাবাদ খরচ দেওয়া আছে, তারপরে হচ্ছে পরিবহন খরচ দেওয়া আছে, যন্ত্রপাতির মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। এই 3টাকে বলা হয় উৎপাদন খরচ। চাষাবাদ খরচ, পরিবহন খরচ আর যন্ত্রপাতির মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। এই 3টাকে আমরা কার আন্ডারে দেখাবো? উৎপাদন খরচের মধ্যে। আমাদের চার্ট দেখে আসি একটু উপরে। এই যে দেখো, উৎপাদন খরচের মধ্যে কারা ছিল? উৎপাদন খরচের মধ্যে ছিল চাষাবাদ খরচ, স্বাভাবিক প্রক্রিয়ার খরচ, পরিবহন খরচ, কৃষি যন্ত্রপাতি অবদানশীল রক্ষণাবেক্ষণ খরচ, সেচ পাম্পের ভাড়া, সার বীজ, তারপরে ফসল কাটা মারাই, বাজারজাতকরণ খরচ, শ্রমিকের মজুরি, ভূমি পোষণ, এগুলো আমাদের উৎপাদন খরচের মধ্যে। টাইটেল দিব কি? উৎপাদন খরচ দিয়ে এগুলো আমরা 1, 2, 3, 4 এভাবে যে কয়টা থাকবে ওইগুলো লিখবো। তো এখানে আমাদের 5 নাম্বার অঙ্ক সেটাই করা হয়েছে। চাষাবাদ খরচ, পরিবহন খরচ আর যন্ত্রপাতির মেরামত রক্ষণাবেক্ষণ খরচ, ঠিক আছে। এই 3টা আমরা একত্রে করে বের করলাম 92,000 টাকা উৎপাদন খরচ বের করলাম। আর আমাদের আরো অনুমোদনযোগ্য কিছু খরচ ছিল উৎপাদন খরচ ছাড়াও, সেটা হলো স্থানীয় কর, ভূমি রাজস্ব, আর কি 10% সুদে চাষাবাদের জন্য কৃষি ঋণ গ্রহণ, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা কি করব, বাদ দিলে আমাদের বের হয়ে যাবে কি আমাদের মোট খরচ আসতেছে 1,37,000 টাকা। হ্যাঁ, মোট খরচ আসতেছে 1,37,000 টাকা। এরপরে মোট আয় থেকে, অর্থাৎ এখানে মোট আয় হয়েছিল 8,10,000 টাকা, সেখান থেকে আমি বাদ দিতেছি কি মোট অনুমোদনযোগ্য খরচ কত টাকা? 1,37,000 টাকা। বাদ দিয়ে আমাদের আসতেছে 6,37,000 টাকা। এটা হলো আমাদের কৃষি খাতে মোট আয় পরিমাণ, ঠিক আছে। এই ছিল আমাদের 5। এটা বাড়ির কাজ ছিল, তারপর একটু বুঝিয়ে দিলাম আমরা। স্যার
বলো। ওই উৎপাদন খরচ আর ওই যে 60% করতে হবে না, না না, আগের আমাদের মতো তো ফেরত উৎপাদন দিতে খরচ হবে, দেওয়াই আছে, ওরকম টাকা। কোশ্চেনে তো উৎপাদন খরচ দেওয়া আছে, চাষাবাদ খরচ আছে, পরিবহন খরচ আছে, যন্ত্রপাতি মেরামত, এই জন্য আমার 60% করা যাবে না, যেহেতু খরচ দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? আর যদি না দেওয়া তখন আমরা 60% থাকতো ধরতাম। তাহলে হ্যাঁ যে তখন, আগের এন্ট্রি গুলো থেকে মানে মোট টাকা হ্যাঁ হ্যাঁ যেটা। হ্যাঁ, এই যে ধান বিক্রয় আছে না, এই যে 7,80,000 টাকা, এর উপরে 60% ধরতাম উৎপাদন খরচ। যদি ওই তিনটার কোনোটাই না থাকতো, চাষাবাদ খরচ, পরিবহন খরচ, যন্ত্রপাতি, এগুলো না থাকলে আমরা 7,80,000 টাকার কত পার্সেন্ট ধরতাম? 60% খরচ ধরতাম। ঠিক আছে, আচ্ছা। আমরা এখন 6-এ যাব। 6 সেম অঙ্ক, আমাদের 5 এবং 6 দুইটাই পাই একই রকম অঙ্ক। তো আমরা এখন 6 নাম্বার অঙ্কের দিকে তাকাই। রক্ষণাবেক্ষণ, বুঝি নাই। স্যার শেষ যন্ত্রের রক্ষণাবেক্ষণ খরচ, এটা কি উৎপাদন খরচ না? হ্যাঁ হ্যাঁ, উৎপাদন খরচের মধ্যে যাবে। এই যে, যন্ত্রের বুঝি না, রক্ষণাবেক্ষণ খরচ, যন্ত্রপাতি মেরামত স্যার। আর না আমি বলছিলাম যে সেচ যন্ত্রের রক্ষণাবেক্ষণ খরচ, এটা কি স্যার ওটা এখানেই উৎপাদন আসবে। খরচ কিনা? না, উৎপাদন খরচের মধ্যে আসবে, যে কোনো যন্ত্রপাতির খরচ আমাদের উৎপাদন খরচের মধ্যে আসবে। এইখানে দেখাই, এটা হলো সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ খরচ। হ্যাঁ, যন্ত্রপাতি লেখার থাকতে হবে, যন্ত্রপাতি খেয়াল রাখবে। ঠিক আছে, এটা প্রকল্প। আর এটা যন্ত্রের কথা বলছি, যন্ত্রেরটা আমাদের উৎপাদন খরচের মধ্যে আসবে। বুঝতে পারছেন? এই ছিল আমাদের উৎপাদন খরচের পার্টটা। এরপরে আমরা যাব 6 নাম্বার অঙ্কে। 6 দেখো আমাদের সেম অঙ্ক। হ্যাঁ, এটার ভিতরে নিউ কিছু নাই। বুঝি না, না নতুন কিছু নাই। হ্যাঁ, এটা তারপরে দেখাই দিই একটু, 6 নাম্বার অনেকে। নতুন কিছু নাই ভাই। তারপরে দুই একজন এখানে নতুন আসছে আজকে, ওদের জন্য একটু দেখাই দিই। নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব একরামুল হক সাহেবের কৃষি খাতে 2018-19 আয় বর্ষের মোট আয়ের পরিমাণ বের করতে বলছে। তো আমাদের নিয়ম কি, আগে দেখতে হবে কি কি খাত থেকে কি কিভাবে সে টাকা আয় করছে কৃষি খাতের মাধ্যমে। অর্থাৎ প্রথমে কি করছে সে, 300 টাকা দরে ধান বিক্রি করছে 700 মণ। ঠিক আছে, 300 টাকা দরে ধান বিক্রি করছে 700 মণ, তাহলে 300 ইন্টু 700 দিব, তাহলে কি পাবো, ধান বিক্রয়ের মোট কত টাকা পেলাম সেটা। ঠিক আছে, আমি কত টাকা পাইছি যে খেয়াল করো, ধান বিক্রয় 300 মণ, 300 টাকা করে 700 মণ, 2100 টাকা আমরা ধান বিক্রি করে পাইছি। পাট বিক্রি করে পাইছি কত, 600 টাকা করে 200 মণ, 1,20,000 টাকা। তারপরে আমরা আলু বিক্রি করে পাইছি কত, 500 মণ, 200 টাকা করে, 1,00,000 টাকা। তারপর আমরা রবি শস্য, হ্যাঁ, রবি শস্য কত টাকা ছিল আমাদের এখানে, রবি শস্য ছিল 80 মণ, সরি 40 মণ, যার বাজার মূল্য ছিল কত করে, 600 করে। ঠিক আছে, তো আমরা কি করব, রবি শস্য লেখে 440 মণ 600 টাকা করে, আমাদের 24,000 টাকা আসতেছে রবি শস্য বাবদ আমাদের আয়। এই মোট আমরা ধান, পাট, আলু, রবি শস্য চারটা মিলে মোট কত টাকা পেলাম, 4,54,000 টাকা। এই চারটাকে আমরা একত্রে বলি উৎপাদিত ফসলের বাজার মূল্য। ঠিক আছে, উৎপাদিত ফসলের বাজার মূল্য বলি এটাকে। হ্যাঁ, তো আমাদের কত টাকা আসছে, উৎপাদিত মূল্যের উৎপাদিত পণ্যের বাজার মূল্য আসতেছে 4,54,000 টাকা। তারপরে আমরা কি বসাবো, উৎপাদিত পণ্যের বাজার মূল্য ছাড়া আর যে যে আয়গুলো আছে আমরা সেগুলো বসাবো। আমাদের এখানে আরেকটা আয় আছে, সেটা হলো কৃষি কাজে ব্যবহৃত দালান কোটা হতে আয় 5,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ কৃষি দালান কোটা থেকে তুমি 5,000 টাকা আয় করতে পারছো, সেটা আমরা বসাবো। তাহলে আমাদের মোট এখানে আয় ছিল কয়টা, পাঁচটা আয় যোগ করে আমাদের আসতেছে কত, 4,59,000 টাকা। ঠিক আছে, এরপরে আমাদের কাজ কি, এই আয় থেকে ব্যয়গুলো বাদ দেওয়া। তো ব্যয় কি কি আছে আমরা দেখবো। ব্যয়ের প্রথমেই আমাদের নিয়ম অনুসারে বসাইতে হয় উৎপাদন খরচ, এটা সবসময় বলবে উৎপাদন খরচ। তো উৎপাদন খরচ আমি কোথায় পাবো, এই যে উৎপাদন খরচ আমরা দেখি যে চাষাবাদ খরচ কত টাকা, 35,000 টাকা। ঠিক আছে, এটা উৎপাদন খরচের একটা অংশ। তারপরে বীজ ও সার বাবদ খরচ 7,000 টাকা, এটাও উৎপাদনের সাথে সরাসরি যুক্ত, অর্থাৎ এটা ছাড়া কোনোভাবে পণ্য উৎপাদন সম্ভব না। এটাকেও আমাদের উৎপাদন খরচের মধ্যে আনতে হবে। তারপরে পরিবহন খরচটা আমাদের এখানে আনবো। তারপরে আসতেছে আমাদের কৃষি যন্ত্রপাতির মেরামত, রক্ষণাবেক্ষণ খরচ। তাহলে আমরা চারটা খরচ পেলাম উৎপাদন খরচের মধ্যে। অর্থাৎ উৎপাদন খরচ টাইটেল দিয়ে আমরা লিখবো চাষাবাদ খরচ, বীজ ও সার বাবদ খরচ,
তারপরে লিখবো পরিবহন খরচ, তারপরে লিখবো কৃষি যন্ত্রপাতির মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। এই 4টা খরচকে আমরা একত্রে করে 56,000 টাকা পাইছি। হ্যাঁ, এই 4টা খরচকে আমরা একত্রে বলবো উৎপাদন খরচ। এছাড়া আর বাকি যেই খরচগুলো আছে সেগুলো আমরা ক্রমান্বয়ে 2, 3, 4 এভাবে বা ক খ গ এগুলো এভাবে আমরা লিখে দিব। অর্থাৎ আমাদের দেখি কি কি বাকি আছে। ভূমি রাজস্ব বাকি আছে, যেটা বসাবো, এটা আমাদের কৃষিখাত আয়ের খরচ। তারপরে আছে আমাদের ভূমি উন্নয়ন কর আছে 2,000 টাকা। আর কি আছে, বীমা প্রিমিয়াম আছে 2,000 টাকা। ঠিক আছে, তো আমাদের মোট খরচ আসতেছে কত টাকা? মোট খরচ আসতেছে আমাদের 61,000 টাকা। ঠিক আছে, তো মোট আয় হইলো আমাদের 4,59,000 টাকা আর খরচ হয়েছে 61,000 টাকা। আমাদের মোট খরচ কত হয়েছে? মোট খরচ মোট আয় হয়েছে কত? আয় থেকে এই ব্যয়টা আমরা বাদ দিয়ে পাইছি কত টাকা? 3 লাখ কত, এটা কি 3 লাখ হয়? আমার তো মনে হইতেছে হ্যাঁ 3 লাখ, 3 লাখ হবে, কারণ নিচে 61,000। 3,98,000 টাকা আমাদের মোট আয় বের হয়েছে। ঠিক আছে, তো এই যে মোট আয়, এখানে একটা জিনিস খেয়াল করে দেখি যে এই যে এই করদাতা অর্থাৎ মোহাম্মদ একরামুল হক, তার এখানে দেখবো যে কৃষি খাত ছাড়া আর কোনো খাতে আয় আছে কিনা। ঠিক আছে, আমার আগের অঙ্কের দিকে একটু তাকাই। আগের অঙ্কে কিন্তু কৃষি খাত ছাড়া, অর্থাৎ এই যে এটা কৃষি খাতে আয়, তারপরে এটা কৃষি খাতে আয়, তারপরে 4 নাম্বারটাও কৃষি খাতে আয়, কিন্তু এই যে পুকুরে মাছ বিক্রয় এটা কৃষি খাতে আয় না, এটা হলো অন্যান্য উৎস খাতে আয়। তো আমাদের তাহলে বুঝতে পারলাম কি, জামির উদ্দিনের সে শুধুমাত্র কৃষি খাতেই আয় করে নাই, সে আরেকটা উৎস থেকেও কিছু টাকা আয় করছে। ঠিক আছে, তো এই সিচুয়েশনে আমরা রুলস পড়ছি যে একজন করদাতার যদি একাধিক খাতে আয় থাকে, অর্থাৎ কৃষি খাত থাকলো পাশাপাশি আর একটা কোনো খাত থাকে বা 2টা খাত থাকে, সেই ক্ষেত্রে আমরা নিয়ম হচ্ছে কি, আমাদের শেষে 2 লাখ টাকা একটা বাদের একটা নিয়ম ছিল, এই বাদটা দিতে হয় না। কখন? যখন একাধিক খাতে আয় থাকবে তখন 2 লাখ টাকা আমরা শেষে বাদ দিব না। কিন্তু এই অঙ্কটার মধ্যে আমরা বাদ দিব, কারণ কি? কারণ হলো আমাদের এই কৃষক মোহাম্মদ একরামুল, তার এই কৃষি খাত ছাড়া আর কোনো খাতে আয় নাই। দেখো, এই যে ধান বিক্রয়, পাট বিক্রয়, তার মানে কি এখানে যে 5টা এন্ট্রি আছে, 5টার কোনোটাই কিন্তু আমরা বাদ দিই, সবগুলোই কিন্তু আমরা এখানে দেখাইছি নাকি, কারণ সবগুলোই কৃষি খাতে আয় ছিল, এই জন্য আমরা সবগুলো লিখছি এখানে। তার মানে কি এই কৃষকের কৃষি খাতে আয় ছাড়াও তার আরেকটা খাত ছিল, কোনো খাত ছিল না, সরি, কৃষি খাত ছাড়া আর কোনো খাত ছিল না, বিধায় এখানে কি করতে হবে? 2 লাখ টাকা বাদ দিতে হবে। এটা মুখস্থ রাখতে হবে যে কৃষকের কৃষি খাত ছাড়া আর কোনো খাতে যদি আয় না থাকে, তাহলে যেই মোট আয় বের হবে সর্বশেষ, সেখান থেকে আমরা 2 লাখ টাকা বাদ দিব। বাদ দিয়ে যেটা সর্বশেষ থাকতেছে সেটাকেই আমরা বলবো করযোগ্য আয়, অর্থাৎ এই টাকাটার উপর সরকারকে কর দিতে হবে। বুঝতে পারছি সবাই? কারো কোনো সমস্যা থাকলে বলবা। হ্যাঁ, তো কিছু টিকা দিছে, আমরা টিকা ওই যে কি বলছি, আমরা টিকাটা একটু দেখি। বলছে মনে করা হলো করদাতা কৃষি উৎপাদন খরচের বহি যথাযথভাবে সংরক্ষণ করেন। এটা কেন বললাম? কারণ আমাদের অঙ্কে উৎপাদন খরচ দেওয়া ছিল। হ্যাঁ, এই যে 3-4টা খরচ দেওয়া ছিল, এই জন্য আমরা বলতে পারছি যে ধরে নেওয়া হলো কৃষক উৎপাদন বহির যথাযথভাবে হিসাব রাখে। ঠিক আছে, তাই প্রকৃত খরচকেই অনুমোদন খরচ হিসেবে ধরা হয়েছে। হ্যাঁ, আর শেষে 2 লাখ টাকা কেন বাদ দিচ্ছে সেটাও আমাদের টিকার মধ্যে লিখে দিতে হবে। মনে করা হলো করদাতার কৃষি খাত ছাড়া অন্য কোনো খাতে আয় নেই, তাই 2 লাখ টাকা পর্যন্ত অকর ধার্য। অকর ধার্য বলতে, যারা নতুন আসছে তারা জেনে নাও, অকর ধার্য বলতে এখানে বোঝানো হয় যে এই 2 লাখ টাকা পর্যন্ত সরকার ছাড় দিবে তোমাকে, অর্থাৎ তুমি আয় করছো 3,98,000 টাকা, সরকার তোমাকে 2 লাখ টাকা পর্যন্ত ছাড় দিবে, অর্থাৎ বাকি রইল তোমার 1,98,000 টাকা। এই 1,98,000 টাকার উপর তোমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। এই কৃষকদের এই একটা সুবিধা দেয় যে 2 লাখ টাকা পর্যন্ত তাদের কোনো ট্যাক্স দিতে হবে না, 2 লাখের পরে যা ইনকাম থাকবে তার উপরে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি অকর ধার্য, অর্থাৎ যেই টাকার উপর কোনো কর ধার্য করা হয় না। এই ছিল আমাদের 6 নাম্বার অঙ্ক। তো আমরা এখন যাব হলো 7 নাম্বার অঙ্কে। ঠিক আছে, আমাদের এগুলো সবই বাড়ির কাজ থাকবে, আমি জাস্ট এখান থেকে বুঝিয়ে দিতেছি। আমাদের পিডিএফ ফাইলে তো সলিউশনও আছে আর অঙ্ক দেওয়া আছে কোশ্চেন। 5 নম্বরে অকর ধার্য আসে না কেন? আবার 5 নাম্বারটা একটু দেখতেছি। ওই যে 5 নাম্বারে তো এই ছিল, অকর ধার্যটা কেন আসে নাই হলো ওই যে পুকুরে মাছ বিক্রয়। পুকুরে মাছ বিক্রয় এটা অন্যান্য উৎস খাতে আয়ের আইটেম। ঠিক আছে, যদি এটা বলতো যে পুকুরে চাষাবাদকৃত মাছ বিক্রয়, তখন এটা আসতো, তখন এখানে 2 লাখ টাকা বাদ যাইতো। ঠিক আছে, যেহেতু পুকুরে মাছ বিক্রয় এটাকে আমরা ধরে নিছি, অন্যান্য এই যে টিকার মধ্যেও লিখে দিছি যে পুকুরে মাছ বিক্রয় চাষাবাদের মাধ্যমে অর্জিত নয় মনে করে অন্যান্য খাতে আয় হিসেবে গণ্য করা হলো। বুঝতে পারছি? চাষাবাদকৃত হলে তখন আমরা এটা এখানে দেখাবো এবং শেষে 2 লাখ টাকা বাদ দিব।
আচ্ছা এখন আমরা যাব 7 নাম্বার অঙ্কে। তো 7 নাম্বার অঙ্কটা একটু সবাই দেখি। বলতেছে জনাব সিরাজুল ইসলাম বগুড়া জেলার একজন ভূস্বামী। 2018-19 আয় বর্ষে তার আয় ছিল নিম্নরূপ। অর্থাৎ সে ওই জেলায় বসবাস করে এবং ওই জেলায় তার একটা জমি আছে, সেই জমি থেকে বা আরো বিভিন্ন খাত থেকে সে কিছু টাকা আয় করে। তার মধ্যে প্রথমেই আছে ধান বিক্রয়, 1,20,000 টাকা বিক্রি করে, তাহলে এটা আমরা প্রথমেই শো করব। 2 নাম্বার আমরা লিখবো পাট বিক্রয় 70,000 টাকা, ঠিক আছে। 3 নাম্বার আমরা লিখবো পোল্ট্রি ফার্মের আয়। পোল্ট্রি ফার্মের আয়ের শর্ত ছিল, মনে আছে, মুখস্থ করছিল 4টা। পোল্ট্রি ফার্মের আয়ের শর্তটা কি ছিল? পোল্ট্রিতে কোনো শর্ত ছিল? জি স্যার, কি ছিল বলতে পারবা? কি ছিল? 60% হ্যাঁ, 60% না, ভুলে গেছো? আচ্ছা আমি দেখাই দিচ্ছি আমাদের কথাটা। আমি দিতে হবে না। দেখি তো একটু রুলস দেখে আসি। হ্যাঁ, পোল্ট্রি ফার্মের রুলসটা ছিল হলো এই যে দেখো 10 লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। অর্থাৎ যেই টাকা কোশ্চেনে দেওয়া আছে সেই টাকা আমরা আগে লিখবো, লেখার পরে বাদ অকর্তব্য লিখবো কত টাকা, 10 লাখ টাকা, ঠিক আছে। তো আমরা ওই কাজই এখন করবো 7 নাম্বার এন্ট্রির জন্য। 7 নাম্বার অঙ্ক। আমি দুইটা পেজ একই জায়গায় নিয়ে যাই, তাহলে দেখতে আমাদের সুবিধা হবে। দেখো আমরা প্রথম থেকেই দেখি কি বলছে। প্রথমে ধান বিক্রয় লিখছি, দেখো 1,20,000 টাকা লিখছি, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে, করদাতার নাম, আয় বর্ষ, কর বর্ষ, কৃষিখাতে আয়, ধারা 26-27 অবশ্যই এগুলো লিখতে হবে, মুখস্থ রাখতে হবে এগুলো কোনটা ধারা কত। তো আমরা প্রথমে ধান বসাইছি, তারপরে পাট 70,000 ছিল, 70,000 টাকা বসাইছি। এই দুইটা আমাদের উৎপাদিত ফসলের বাজার মূল্য, এই জন্য এই দুইটাকে আমরা একত্রে, দুইটাকে যোগ করে আমরা এই কলামে বসাইছি, ঠিক আছে। তারপরে আমরা দেখব যে আমাদের, খেয়াল করে দেখি, পোল্ট্রি ফার্মের আয় ছিল 60,000 টাকা আর মৎস্য চাষের আয় ছিল 70,000 টাকা। মনে রাখবা পোল্ট্রি এবং মৎস্য চাষ এই দুইটা থেকে সরকার 10 লাখ টাকা পর্যন্ত অপর ধার্য করে দিয়েছে। অর্থাৎ এই ওই 10 লাখ টাকা পর্যন্ত তুমি মাফ পাবা, কোনো ট্যাক্স দিতে হবে না তোমাকে। এই জন্য কি করবো আমরা, এই দুটাকে আমরা আগে যোগ করছি, 60,000 আর 70,000 যোগ করে আসতেছে আমাদের 1,30,000 টাকা। এই 1,30,000 টাকা থেকে আমি 10 লাখ টাকা বাদ দেবো, এই 10 লাখ টাকাও মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এটা একটা শর্ত যে পোল্ট্রি এবং মৎস্য চাষ এখান থেকে যদি তার কোনো আয় হয় তাহলে সরকার 10 লাখ টাকা পর্যন্ত অকর ধার্য দিব, ঠিক আছে। এই জন্য আমরা 10 লাখ টাকা বসাইছি, কিন্তু বিয়োগ করার ফলে দেখতেছি যে আমাদের নেগেটিভ রেজাল্ট আসছে। নেগেটিভ রেজাল্ট আমরা লিখবো না, আমরা খালি রাখবো, ঠিক আছে, নীল লিখে দেবো, জিরো বসাই দেবো। তারপরে আসি কি বলতেছে, তাহলে এই পর্যন্ত হলো, হ্যাঁ 4 নাম্বার পর্যন্ত হলো। তারপরে বলতেছে ডেইরি ফার্মের আয়, ডেইরি বলতে যে গবাদি পশুর যে এইটা, ওইখান থেকে তাদের আয় হয়েছে 65,000 টাকা। আমরা ডিরেক্ট লিখে দিচ্ছি ডেইরি ফার্মের আয় কত টাকা, 65,000 টাকা। এরপরে বর্গা দেওয়া জমি হতে আয় হয়েছে, হ্যাঁ, বর্গা দেওয়া জমি হতে 25,000 টাকা। তো আমরা এটা লিখলাম বর্গা জমি হতে আয় 25,000 টাকা। তাহলে মোট আয় কত দাঁড়ালো, 2,80,000 টাকা, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু অলরেডি 6 নাম্বার পর্যন্ত বসায় ফেলছি। হ্যাঁ, আমাদের আর বাকি আছে নিচের 3টা, এই 3টা দেখি কি বলছে। তো আমরা প্রথমে দেখি, বলছে যে বীমা কোম্পানি থেকে কৃষি যন্ত্রপাতির ক্ষতিপূরণ প্রাপ্তি 25,000 টাকা। উক্ত যন্ত্রের ক্রয়কৃত মূল্য ছিল 40,000 টাকা, ঠিক আছে। অর্থাৎ একটা কোম্পানি কৃষি যন্ত্রপাতি বীমা করা ছিল, ঠিক আছে। বিমাকৃত সম্পদটার ক্ষতিপূরণ পাইছে বীমা কোম্পানি থেকে 25,000 টাকা, ঠিক আছে। অর্থাৎ এই এই করদাতা সে কি করছে, একটা সম্পদের বীমা করা ছিল, সে ওই সম্পদটা যখন একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে তখন সে 25,000 টাকা বীমা ক্ষতিপূরণ পাইছে, যন্ত্রপাতির ক্ষতিপূরণ 25,000 পাইছে। কিন্তু ওই সম্পদটা অবচয় হইতে হইতে যে লাস্টে তার মূল্য হয়ে গেছে কত, 40,000 টাকা। তার মানে তার কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে, বলো তো কেউ একটু। তার কি লাভ হইলো, বীমা কোম্পানি থেকে টাকাটা যেটা নিচ্ছে ওইটা লাভ হলো না ক্ষতি হইলো, বলতে পারবা কেউ? স্যার ব্যবহার করছে কয়দিন? ওইটা দরকার নাই তো, আমার আমার তো মূল্য দেওয়া আছে, মূল্য থাকলেই চলছে। দুইটা মূল্যই দেওয়া আছে, দুইটা মূল্য তার কম্পেয়ার করে ক্ষতি বলো। হয়েছে মনে হয়। আচ্ছা, ক্ষতি হয়েছে কারণ হলো আমার মূল্য ছিল, হ্রাসকৃত মূল্য ছিল 40,000, কিন্তু পাইছে কত, 25,000। তার মানে মাঝখানে ক্ষতি হয়েছে তার কত,
15,000 টাকা ক্ষতি হয়ে গেছে নাকি, ঠিক আছে না? 15,000 টাকা ক্ষতি হয়েছে, এই ক্ষতিটাকে আমরা অনুমোদনযোগ্য খরচের মধ্যে দেখাবো। ক্ষতি হলে আমরা দেখাবো অনুমোদনযোগ্য খরচের মধ্যে, আর যদি লাভ হইতো তাহলে আমরা দেখাতাম এই আয়ের মধ্যে, ঠিক আছে? এই পার্টটার মধ্যে আমরা বসাই দিতাম, অর্থাৎ এই যে নিচে ভূমি বর্গা জমি হতে আয়ের পরেই আমরা ওটা দেখাতাম যদি লাভ হইতো। যেহেতু ক্ষতি, এই ক্ষতিটাকে খরচ হিসেবে আমরা অনুমোদনযোগ্য খরচের মধ্যে দেখাবো। তাহলে আমরা এখান থেকে ই করে রাখলাম যে 15,000 টাকা ক্ষতি আমরা অনুমোদনযোগ্য খরচের মধ্যে দেখাবো। তারপরে আসি, বলতেছে জাহাজ নোঙ্গর ভূমির আয়, ঠিক আছে? জাহাজ নোঙ্গর ভূমির আয়, বনজ কাঠ বিক্রয়, এই দুইটা জিনিস এখানে আসতেছে না, এটা পরে আসবে, এটা কৃষি খাতে আয়ের আইটেম না, ঠিক আছে? কারণ আমরা কৃষি খাতের আয় যখন চার্টটা দেখে আসছিলাম ওইখানে এই দুইটা নাম ছিল না, ঠিক আছে? এই দুইটা নাম তোমরা পাবা এরপরের যে চ্যাপ্টারটা আমরা ধরবো অন্যান্য উৎস খাতে আয়, ওইখানে আবার এইগুলো পাবা। জাহাজ নোঙ্গর ভূমির আয়, বনজ কাঠ বিক্রয়, বাঁশ বিক্রয়, এগুলো আমাদের কৃষি খাতে ধরা হয় না, এগুলো অন্যান্য উৎস খাতে ধরা হয়, ঠিক আছে? তো এই দুইটা এন্ট্রি কৃষি খাতে আয়ের মধ্যে আসতেছে না। যদি আমাদের অঙ্কে মোট আয় নির্ণয় করতে বলে তখন কিন্তু এটা দেখাইতে হবে, তারপরে আমরা দেখবো এটা কিছু করতে হবে কিনা। তো আমরা মাথায় রাখলাম যে এই দুইটা এন্ট্রি কৃষি খাতে আয়ে আসে না, এটা আসে অন্যান্য উৎস খাতে আয়। তারপরে বলতেছে জনাব সিরাজ কৃষি সংক্রান্ত ব্যয়ের যথাযথ হিসাব বই রাখেন বলছে না, হিসাব বই রাখেন, তার মানে যেহেতু বলছে যে রাখে, তার মানে অবশ্যই খরচগুলো নিচে দেওয়া আছে। কৃষি পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণের জন্য তিনি নিম্নোক্ত ব্যয়গুলো করেন। প্রথমে কৃষি শ্রমিকদের মজুরি দেয়, হ্যাঁ, এটা হচ্ছে উৎপাদন খরচের মধ্যে আসে, মজুরি হচ্ছে উৎপাদন খরচের মধ্যে আসবে। এরপরে ফসল কাটা মারাই, এটাও কিসের মধ্যে আসবে, উৎপাদন খরচের মধ্যে আসবে। তারপরে সেচ পাম্পের ভাড়া, এটাও উৎপাদন খরচের মধ্যে আসবে। তার মানে এই যে এই তিনটাই আমাদের উৎপাদন খরচের এন্ট্রি, ঠিক আছে? উৎপাদন খরচ আমরা টাইটেল দিব, দিয়ে লিখবো ভূমি শ্রমিকের মজুরি, লিখবো ফসল কাটা মারাই, লিখবো সেচ পাম্পের ভাড়া। এই তিনটা আমরা কি নামে দেখাবো, উৎপাদন খরচ নামে। তো এই দেখো নিচে সবাই উৎপাদন খরচ লিখছি, শ্রমিকের মজুরি 30,000, ফসল কাটা মারাই 15,000, সেচ পাম্পের ভাড়া 22,000, এই মোট 67,000 টাকা উৎপাদন খরচ হয়েছে। এরপরে আমাদের আর দুইটা খরচ বাকি ছিল, সেটা হলো ভূমি রাজস্ব আর স্থানীয় কর। এই দুইটা মিলে কত? দুইটা মিলে হচ্ছে আমাদের 30,000 টাকা। এই যে 18,000 আর কি 30,000 নাকি? আর এই যে 15,000 কোথা থেকে আসলো? ওই যে আমরা উপরে বলছিলাম বীমা কোম্পানি থেকে কৃষি যন্ত্রপাতির ক্ষতিপূরণ পাইছে, কোম্পানি থেকে পাইছে 25,000, কিন্তু এটার মূল্য ছিল 40,000, অর্থাৎ ব্যবহার হওয়ার পরে মূল্য ছিল 40, তার মানে 15,000 টাকা আমাদের ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিটাকে আমরা খরচের মধ্যে দেখাবো। এই জন্য এখানে লিখছি কি, কৃষি যন্ত্রপাতির ক্ষতি কত টাকা, 40,000 মাইনাস 25,000। আমাদের মোট ব্যয় হয়েছে 1,12,000 টাকা, মোট ব্যয় 1,12,000 টাকা, বুঝতে পারছি? তো মোট আয় থেকে আমাদের ব্যয়টা বাদ দিয়ে আমাদের কৃষি খাতে মোট আয় বের হয়েছে 1,68,000 টাকা। কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু শুধু কৃষি খাতে আয় চায় নাই, দেখছো? এই যে কৃষি খাতে আয় শুধু চায় নাই, চাইছে আর একটা জিনিস সাথে চাইছে, সেটা হলো মোট আয় নির্ণয়। তাহলে আমরা বলছিলাম যে এই দুইটা আইটেম কার, অন্যান্য উৎস খাতে আয়ের আইটেম। এই জন্য এই দুইটা আইটেমকে আমরা কি নামে দেখাবো, অন্যান্য উৎস খাতে আয় নামে দেখাবো। সেই জন্য আমরা এখানে একটা নতুন টাইটেল দিছি যে অন্যান্য উৎস খাতে আয় ধারা কত 33 এবং 34, ঠিক আছে? এবং এইটার এগেনস্টে দুইটা এন্ট্রি আসছে, একটা হলো জাহাজ নোঙ্গর ভূমির আয়, আর একটা কি বনজ কাঠ বিক্রয়, ঠিক আছে? নেক্সট চ্যাপ্টার যেটা আমরা করবো এখানে এগুলো অনেক পাবা। তো এখানে 15 এবং 10,000, 25,000, মোট করযোগ্য আয় আসতেছে 1,93,000 টাকা, বুঝতে পারছি? এই ছিল আমাদের কত নাম্বার অঙ্ক, 7 নাম্বার অঙ্ক। হ্যাঁ, টিকাগুলো তোমরা একটু দেখে নিলেই হবে। টিকা মনে করো যে 4টা দিতে পারবা না, না দিলে সমস্যা নেই, 2টা বা 3টা দিলে চলবে, ঠিক আছে? সহজ সহজ 2-3টা দিয়ে যাবে এখান থেকে। আচ্ছা, তো এখন আমরা 2 মিনিট রেস্ট নিয়ে আমরা 8 নম্বরে যাব। তার মধ্যে এটাতে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আমি নাম ছাড়া দুইজনকে দেখতেছি, নাম ছাড়া দুজন। হ্যাঁ, মাইক অন করছে, কে এটা? নামটা বলো। স্যার যে 2 লাখ টাকা অকথ্য করতে হবে না? না না, এখানে তো যে অন্যান্য উৎস খাতায় আছে না, আর একটা খাত আছে না, দুইটা খাত, একটার অধিক খাত, না দিয়ে না।
নাম ছাড়াটা কি একটু কথা বলবা? ওয়ান জি ডাব্লিউ স্যার, এম আসসালামু আলাইকুম স্যার। নামটা কি শোভা। তোমার? হ্যাঁ, কি নাম? জি স্যার, শোভা। শোভা। ও হ্যাঁ হ্যাঁ, তুমি নাম দাও নাই না, আমি এই জন্য চিন্তা করিনি। আচ্ছা ঠিক আছে, নামটা সেভ করে স্যার নিতে হবে। হ্যাঁ, মাইকটা অন করো। কথা শুনতেছি না, একটু মাইকটা অন করো। আমি এই মিউট করে ফেলছি। শোভা আর মেবি মিতু না? মিতু আছে না? মিতু। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। মিতু আর শোভা। কারো কোনো সমস্যা আছে অঙ্কে এটায়? যারা ফার্স্ট ক্লাস মিস করছো, ফার্স্ট ক্লাসের ভিডিওটা আপলোড দেওয়া আছে, ওইটা দেখে নিও, তাহলে বুঝতে একটু সুবিধা হবে এটা একটু। তো আমরা এখন পরের অঙ্কে যাই। আমাদের আর 3টা অঙ্ক বাকি আছে। দেখো সবাই 8 নাম্বার অঙ্কটা। হ্যাঁ, 8 নাম্বার অঙ্কে বলতেছে জনাব সুরজ আলী 2019-20 কর নির্ধারণী বর্ষে কৃষি খাতে আয় সমূহ নিম্নরূপ। প্রথমে বলতেছে যে 500 মন ধান, যার প্রতি মনের মূল্য হচ্ছে 600 টাকা। 500 মন তুমি 600 দিয়ে গুণ করবা, তাহলে তুমি পাবা ধান বিক্রি করে তুমি কত টাকা পেলা। তারপরে কি করবা, 1000 মন পাট, যার প্রতি মনের মূল্য ছিল 1000 টাকা। তাহলে আমি কি করব, পাট বিক্রয় থেকে আয় লিখে লিখবো কি 1000 ইন্টু 1000, ঠিক আছে, 10 লাখ টাকা হবে। তারপরে রবি শস্য 100 মন 2500 টাকা করে গুণ করে আমরা কি বলবো পাবো, আর রবি শস্যের মোট মূল্য কত। তাহলে আমরা মোট উৎপাদিত পণ্যের বাজার মূল্য পেলাম 15,50,000 টাকা। আমরা খরচগুলো দেখি, খরচ কি কি আছে। আমাদের নিয়ম কি ছিল, অবশ্যই উৎপাদন খরচ বসাইতে হবে, অঙ্কে থাকুক আর না থাকুক, এটা অবশ্যই আমাদের দেখাইতে হবে। তো উৎপাদন খরচ আমরা আগে টাইটেল দিব। অনুমোদনযোগ্য খরচের মধ্যে কি কি শিখছি, উৎপাদন খরচের মধ্যে থাকে চাষাবাদ খরচ থাকে, স্বাভাবিক প্রক্রিয়াজাত ব্যয় থাকে, পরিবহন খরচ থাকে, ঠিক আছে। তারপরে যন্ত্রপাতি ও গবাদি পশুর রক্ষণাবেক্ষণ খরচ থাকে। তারপরে আমাদের এই কয়টাই তো না, আর কিছু আছে না? আর কিছু নাই এখানে, ঠিক আছে। তাহলে আমরা কি কি শিখলাম, যে চাষাবাদ খরচ, স্বাভাবিক প্রক্রিয়ার ব্যয়, পরিবহন আর যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ খরচ, এই 3টা খরচ আমরা কি করব। আরো মনে হয় আছে নাকি, পরিবহন 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 বলছে, হ্যাঁ। তাহলে এই চারটা খরচকে আমরা উৎপাদন খরচের মধ্যে দিয়ে দিব। তোমরা আবার মনে করো না যে পরীক্ষা এইভাবে সুন্দর করে 4টা প্রথমে সাজাই দিবে, এটা আগে পরেও থাকতে পারে, তোমাকে খুঁজে বের করতে হবে কোনগুলা উৎপাদন খরচ, ঠিক আছে। আর এটা জানার জন্য ওই 4টা তোমাকে মুখস্থ করতে হবে, যে উৎপাদন খরচের মধ্যে কারা কারা পরে এখানকার যে কয়টা আছে। তো এখানে 4টা আমরা বসালাম। তারপরে বসাবো ভূমি উন্নয়ন কর, আর যদি সিরিয়ালি থাকে তাহলে তোমার জন্য ভালো। হ্যাঁ, ওইরকম সচরাচর থাকে না। আচ্ছা, ভূমি উন্নয়ন কর 1000 টাকা, স্থানীয় কর 1500 টাকা, কৃষি ঋণ 50,000 টাকা, 10% সুদ ধরবো আমরা, ঠিক আছে। তাহলে এই কয়টা আগে একটু দেখি বসাইছি কিনা। কি বলছি, ভূমি উন্নয়ন কর 1000 টাকা, ঠিক আছে। তারপরে বলছি কৃষি ঋণ, হ্যাঁ, কৃষি ঋণ আছে 50,000 টাকা, আর 10% 5,000 টাকা, স্থানীয় কর 1500 টাকা, আর হলো কি আমাদের কৃষি যন্ত্রপাতি ক্রয় 1 লাখ টাকা। আমরা শিখে আসছিলাম যে চার্টের মধ্যে যে কৃষি যন্ত্রপাতির মূল্য যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 20% কি ধরবো, অবচয় ধরবো, ঠিক আছে। কৃষি যন্ত্রপাতির উপর 20% হারে আমরা অবচয় ধরবো। তাহলে দেখি যে বলছে 2018 সালের 10/2018, 1/10/2018, তাহলে অবচয়টা কত দিনের হবে। আমরা যখন একটা জিনিসের উপর পার্সেন্টেজ করি তখন এটা 1 বছরের অবচয় বের হয়। তাহলে 10,000 1 লাখ টাকার 20% যদি করি, 20,000 টাকা বের হবে 1 বছরের অবচয়, ঠিক আছে। 1 বছরের অবচয় বের হবে। আর এই 1 বছরের অবচয়কে আমরা 12 দ্বারা ভাগ করব, 9 দ্বারা গুণ করব। 9 দিয়ে কেন গুণ করব, কারণ আমাদের ট্যাক্সের সব অঙ্ক নর্মালি আমাদের জুন মাসে শেষ হয়, ঠিক আছে। জুনের 31 তারিখে আমাদের কি হবে, শেষ হবে অঙ্কটা। হ্যাঁ, অর্থাৎ তুমি কি করবা, 20,000 টাকাকে 9 দিয়ে ভাগ করবো, সরি 12 দিয়ে ভাগ করবো, 9 দিয়ে গুণ করবা। 9 কেন হবে, কারণ এই যে 1-10 বলছে। হ্যাঁ, তাহলে এটা কোন 1-10 যদি হয়, তুমি 6 পর্যন্ত যাও, অর্থাৎ 2019 সালের 6 মাস, অর্থাৎ জুন মাস পর্যন্ত যাও, দেখো কয় মাস আসে।
হিসাব করে দেখো সবাই বুঝতে পারছো কিনা। 2008 1/10 না? 9 মাস আসে। 5 মাস। হুম, জি স্যার। 9 মাস না? 1/10/2018। অর্থাৎ ওই 10 নাম্বার মাসটা কাউন্ট করবাই। আর ওইখানে আরো মাস আছে 10, 11, 12, 3 মাস এখানে, আর এখানে 6 মাস, তাহলে 9 মাসের অবচয় আসবে। ঠিক আছে, 9 মাসের অবচয় ধরবো আমরা। আর এই 20%টা মুখস্থ রাখতে হবে যে যন্ত্রপাতির উপর অবচয় 20% ধরতে হবে। তো আমাদের মোট কৃষি খাতে মোট আয় আসতেছে 13,41,500। ঠিক আছে, সেখান থেকে আমরা অকর ধার্য বাদ দিব 2 লাখ টাকা। কেন বাদ দেব? কারণ এই অঙ্কেও আমার এই করদাতার একটা মাত্র উৎস খাতে আয়, তার কৃষি খাত ছাড়া আর কোনো খাতে আয় নাই, বিধায় আমরা কি করব, অঙ্কের শেষে 2 লাখ টাকা অপরিহার্য দেখাবো। ঠিক আছে, এই ছিল আমাদের 8 নাম্বার অঙ্ক। 9 আর 10 দেখি কি বলছে। 9, 10 মেবি 2টা করে পার্ট না, এগুলো একটু বড়। নয় নাম্বার অঙ্কটা আমরা দেখি বেশি, হ্যাঁ 3টা পার্টে অঙ্ক। 10 মার্কের যদি অঙ্ক আসে তাহলে ওইগুলোও 10 মার্কের জন্য আসে, অথবা এমন করে যে এরকম মনে করো সাপোজ এরকম একটা অঙ্ক দিল, দিয়ে বললো এটার সাথে একটা থিওরি দিয়ে দিল। ঠিক আছে, কতে দিলে একটা থিওরি বললো যে কৃষি খাতে আয়ের অনুমোদনযোগ্য খরচগুলো কি কি লেখো। ওইটাতে 2 বা 3 থাকবে, আর এই অঙ্কটাতে 7 বা 8 থাকবে। হ্যাঁ, এইভাবে থাকতে পারে, বা পুরো 10 মার্কও থাকতে পারে অঙ্কে। ট্যাক্সে আমাদের 50% ম্যাথ থাকে, 50% থিওরি থাকে। আমরা এখন 9 নাম্বার অঙ্কটার দিকে তাকাই। 9, 10 বুঝে গেলে আগের যেগুলো করাইবো সেগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, 9, 10 বড় মানে সবকিছু দেওয়া আছে 9, 10 এর মধ্যে। জনাব ওবায়দুল্লাহ নিম্নোক্ত তথ্যাবলী হতে 2019-20 কর বর্ষ বলছে। হ্যাঁ, তার মানে আয় বর্ষ কত হবে, তার আগের যে আর্থিক বছর অর্থাৎ 18-19 হবে আর্থিক বছর, এই আয় বর্ষ, আর 19-20 হলো কর বর্ষ। ঠিক আছে, যেই বছর আয় বর্ষ হয় তার পরের বছর কর বর্ষ হয়। যেটা আমাদের অঙ্কে কর বর্ষ দেওয়া, তার মানে আগের বছরটা হবে আয় বর্ষ। বলছে মোট আয় এবং কর দায় নির্ণয় করো। দুইটা জিনিস চাইছে, মোট আয় এবং কর দায় নির্ণয়। প্রথমে কৃষিজাত পণ্যের বিক্রয় দেওয়া আছে 2 লাখ টাকা। আমরা এটা প্রথমেই বসাবো, কৃষিজাত পণ্য বিক্রয় 2 লাখ টাকা। তারপরে আমরা বাস বিক্রয় হতে আয়, বাস বিক্রয় হতে আয় কি এখানে আসবে? এটাও আসবে না। জাহাজ নোঙ্গর যে আয় সেটাও এখানে আসবে না, এটা আসবে কিন্তু অন্যান্য উচ্চ খাতের নামে আসবে, কৃষি খাতের আয় নামে আসবে না। ঠিক আছে, কৃষি খাতের আয়ের এগেনস্টে এটা আসবে না, এটা আসবে অন্যান্য উচ্চ খাতের আয়ের নামে। তাহলে এই দুইটা ইনটে আমাদের শেষে বসাইতে হবে, এখন না, আমরা আগে কৃষি খাতটা বসায় শেষ করি। কারণ ভূমির খাজনা আসছে, তারপরে বর্গা ভূমি হতে আয় আছে 25,000 টাকা, কৃষি ভূমিতে অবস্থিত গৃহ হতে আয় আছে, তাল গাছের রস বিক্রি হতে আয় আছে, এগুলো আমরা সিরিয়ালি বসায় দিব। তারপরে আছে ভূমি কৃষি ভূমিতে অবস্থিত বৃক্ষাদি হতে সংগ্রহিত মধু বিক্রয়জনিত আয়। তাহলে আমরা কি কি পেলাম? কৃষি যার পণ্য বিক্রয় 2 লাখ টাকা, চারণ ভূমি 20,000 টাকা, চারণ ভূমি আমরা লিখছি 20,000 টাকা। তারপরে আমরা বর্গা জমি হতে হয় 25,000 টাকা, এই যে দেখো বর্গা ভূমি হতে 25,000 টাকা। তারপরে আমাদের বর্গা ভূমি হতে আয় 25,000 টাকা, কৃষি ভূমিতে অবস্থিত 15,000 টাকা না, কৃষি ভূমি হতে আয় 15,000 টাকা। তাল গাছের রস বিক্রয় 5,000 টাকা। তারপরে বলছে কৃষি ভূমিতে অবস্থিত বিখ্যাতি হতে সংগৃহীত মধু 8,000 টাকা। ঠিক আছে, 8,000 টাকা বসাইছি। এরপরে আমরা 9 নাম্বার এন্ট্রিটার দিকে তাকাই। 9 নাম্বার এন্ট্রিতে বলছে বীমা কোম্পানির নিকট হতে যন্ত্রপাতির ক্ষতিপূরণ প্রাপ্তি 20,000 টাকা। ঠিক আছে, বীমা কোম্পানি থেকে তুমি ক্ষতিপূরণ পাইছো 20,000 টাকা। উক্ত যন্ত্রপাতির হ্রাসকৃত মূল্য ছিল 12,000 টাকা। এখন বলো তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। কারণ হলো আমাদের ক্ষতি লাভ হইছে। সম্পদটার মূল্য মানে ব্যবহার করতে করতে যে সম্পদের মূল্য হয়ে গেছে 12,000 টাকা, অবশ্যই অবশ্যই বাদ দিয়ে। কিন্তু আমরা বীমা কোম্পানি থেকে পাইছি 20,000, তার মানে আমাদের 8,000 টাকা লাভ হয়েছে। আর এই 8,000 টাকা আমরা কোথায় বসাবো? এই পরবর্তী যে বীমা কোম্পানি হতে মধু গাছ হতে যে আয় হয়েছে তার পরবর্তীতে বসাবো, অর্থাৎ বীমা হতে ক্ষতিপূরণ প্রাপ্তি। ঠিক আছে, তো এইখানে বোঝার সুবিধার্থে তোমরা দেখে গণনাটা দেখাই দিতে পারো, 20,000 মাইনাস 12,000। ঠিক
ঠিক আছে, এই হলো 8,000 টাকা আমাদের লাভ হয়েছে। তারপরে দেখি কি বলছে, তিনি 40,000 টাকা দিয়ে একটি ট্রাক্টর ক্রয় কিনেছিলেন, যা সংশ্লিষ্ট বছরে 20,000 টাকা বিক্রি করেন, কিন্তু ট্রাকটির রাশিকৃত মূল্য ছিল কত, 15,000 টাকা। তার মানে কি, একটা সম্পদ সে কিনছিল 40,000 দিয়ে, ব্যবহার করার পরে সম্পদটার মূল্য হয়ে গেছে 15,000 টাকা, কিন্তু সে বিক্রি করতে পারছে কিন্তু সেই সম্পদটা 20,000। এটাও কিন্তু তার লাভ, 5,000 টাকা যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ হয়েছে তার নাকি। হ্যাঁ, অর্থাৎ ট্রাক্টর বিক্রি করে সে কত টাকা লাভ করতে পারছে, 5,000 টাকা লাভ করতে পারছে। এই 5,000 টাকা আয়ের মধ্যে গণনা করা হবে, কৃষিখাতে আয়ের মধ্যে আসবে। ঠিক আছে, ট্রাক্টর বিক্রয় হতে আয় কত টাকা, 5,000 টাকা। এরপরে আমাদের নিয়ম কি, খরচ বাদ দিতে হয় নাকি, অনুমোদনযোগ্য খরচ। অঙ্কে কোথাও কোনো জায়গায় খরচ দেওয়া নাই। হ্যাঁ, এই যে 1 থেকে 9 এর মধ্যে কোনো খরচ পাইছে, 1 থেকে 9 মধ্যে সবই আয় বের হয়েছে। নিচে কিছু দান আছে, দানগুলো এখানে আসে না, দানগুলোর জন্য আরেকটা পার্ট আছে ওইখানে আসবে। এছাড়া দেখো কোনো খরচই কোশ্চেনের মধ্যে দেওয়া নাই। আমরা বলছিলাম কি, কোনো খরচ থাকুক আর না থাকুক, অবশ্যই উৎপাদন খরচটা আমাদের আনতেই হবে অঙ্কে, কারণ আমাদের এখানে উৎপাদিত ফসল আছে 2 লাখ টাকার। এই 2 লাখ টাকা তার এমনি এমনি উৎপাদিত হয় না, এর পিছনে কিছু খরচ করতেছে নাকি। তার মানে কি, এই 2 লাখ টাকার উপরে আমার যখন কোনো খরচ দেওয়া থাকবে না, তখন আমরা কি করব, এই যে কৃষিজাত পণ্য বিক্রয়, শুধু এইটা, হ্যাঁ, অর্থাৎ উৎপাদিত ফসল যেগুলো আমরা ধান বলি, পাট বলি, গম, ভুট্টা, রবি শস্য, আলু, তারপরে আরো কিছু ইক্ষু, এগুলোকে আমরা উৎপাদিত ফসল বলি। এই টাকাগুলোর উপরে 60% ধরতে হয় যখন উৎপাদন খরচ দেওয়া না থাকে। তো এই জন্য আমরা কি করছি, অনুমোদনযোগ্য খরচ লিখে উৎপাদন ব্যয় লিখছি 2 লাখ টাকা 60%। এগুলো সব ডিটেলস আমাদের ছকের মধ্যে লেখা আছে, কখন আমি 60% দেবো আর কখন ওই খরচ দেওয়া থাকবে খরচগুলো বসাবো। তাহলে 1,20,000 বাদ দিয়ে আমরা মোট কৃষি খাতে আয় পেলাম 1,66,000 টাকা। ঠিক আছে, আমাদের আরো দুইটা খাত, আরেকটা খাত ছিল, ওই খাতের মধ্যে দুইটা এন্ট্রি ছিল, অর্থাৎ অন্যান্য উৎস খাতে আয়, যার মধ্যে ছিল হচ্ছে বাস বিক্রয় আর জাহাজের নোঙ্গর ভাড়ার যেই আয় হয়েছে সেটা। তো এই জন্য আমরা কি টাইটেল দিছি, অন্যান্য উৎস খাতে আয় টাইটেল দিছি 33-34 ধারা, বাস বিক্রয় আর নোঙ্গর, জাহাজ নোঙ্গর থেকে যে আয় হয়েছে। মোট আয় কত দাঁড়ালো, 2,64,000 টাকা। ঠিক আছে, 2,64,000 টাকা। এখন আমাদের নতুন একটা পার্ট শিখবো, যেটা আমরা গত যে ইটা ছিল গৃহ সম্পত্তি খাতের মধ্যে একটু দেখছিলাম, এইখানে একটু দেখি। এই এখন যেই দুইটা পার্ট করব, এই দুইটা পার্ট অ্যাভেলেবেল পাওয়া হচ্ছে, তুমি যখন বেতন খাতে আয় করবা তখন এগুলো অনেক পাবা। ওইখানে আমরা আরো ডিটেলস শিখবো, এখানে যতটুকু শেখার দরকার আমরা অতটুকু শিখবো এখানে। হ্যাঁ, তো আমরা দেখি এখানে আমাদের বের করতে বলছিল কি মোট আয়। হ্যাঁ, মোট আয় কিন্তু অলরেডি আমরা বের করে ফেলছি। আমাদের লাগবে কি, কর দায় নির্ণয়, অর্থাৎ সরকারকে সর্বশেষ হিসাব করার পরে আমরা কি করব কি, যে আমাদের সরকারের কাছে আমরা কতটুকু দায়বদ্ধ আছি, অর্থাৎ সরকারকে কত টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে তোমার মোট আয় হয়েছিল কত, 2,64,000 টাকা। তো এই যে সরকারের কাছে তুমি যে দায়বদ্ধ, সেটা বের করার জন্য তার আগে আরেকটা কাজ করতে হয়, সেটা হলো তুমি সরকারের বিভিন্ন খাতে তুমি কত টাকা বিনিয়োগ করছো সেটা একটা চার্ট আগে তোমাকে তৈরি করতে হবে, যেটাকে আমরা বলি বিনিয়োগ ভাতা। অর্থাৎ সরকারি বিভিন্ন খাতে তুমি কত টাকা বিনিয়োগ করছো তার একটা চার্ট তৈরি করতে হবে। ওই চার্টটা কেন তৈরি করব, কারণ ওই যে সরকারি খাতে তুমি যে বিনিয়োগ করলা, ওই বিনিয়োগের উপর সরকার তোমাকে কিছু টাকা ছাড় দিবে। এই জন্য তোমাকে আগে কি করতে হবে, কর দায় নির্ণয় করার পূর্বে প্রথমে বিনিয়োগ ভাতা করে নিতে হবে। কারণ বিনিয়োগ ভাতা নির্ণয়ের একটাই উদ্দেশ্য, যে সরকারের বিভিন্ন খাতে, নির্ধারিত বিভিন্ন খাতে বিনিয়োগ করার কারণে ওইখান থেকে কিছু টাকা ট্যাক্স ছাড় পাওয়া যাবে। তো এই জন্য একজন করদাতা কি করবে, যে সে খুঁজবে যে আমি কোন কোন খাতে বিনিয়োগ করছি সরকারি অনুমোদিত। সরকার কিন্তু সবগুলো অনুমোদিত দেয় নাই, 17টা বা 18টার মতো খাত আছে। ওই খাতগুলোতে তুমি যদি বিনিয়োগ করো, তাহলে তো সরকার তোমাকে 15% আর 15% তোমাকে ট্যাক্স মওকুফ করে দিবে। এই জন্য তুমি কি করবে, আগে দেখবা তুমি কত টাকা সরকারি কোষাগারে বিনিয়োগ করছো, সরকারি বিভিন্ন খাতে তুমি বিনিয়োগ করছো। তো প্রথমে আমরা যাব, টাইটেল দিব কি, বিনিয়োগ ভাতা নির্ণয়। ঠিক আছে, বিনিয়োগ ভাতা নির্ণয়। তো বিনিয়োগ ভাতা নির্ণয়ের মধ্যে আমাদের আসবে প্রথমেই জীবন বীমা প্রিমিয়াম। হ্যাঁ, এখান থেকে আমরা প্রশ্নটাকে করব, কি বলছে, উক্ত বছরের জনাব ওবায়দুল্লাহ তার নিজের জীবন বীমা প্রিমিয়াম বাবদ প্রদান করেন 5,000 টাকা। ঠিক আছে, তো এটা আমার সরকার অনুমোদন দিছে, যে এটা সরকারি অনুমোদনযোগ্য খাত হিসেবে ধরে নেওয়া হয়। এই খাতে বিনিয়োগ করা থাকলে তুমি সরকারের কাছ থেকে 15% ছাড় পাবা ট্যাক্সে, যা ট্যাক্স আসবে ওইখান থেকে তুমি মওকুফ পাবা 15%। তারপরে কি আসবে, সরকারি, এটা পরে আসবে, প্রধানমন্ত্রী ত্রান্ত অবদান।
এখানে আসবে সরকারি জাকাত তহবিলে দান করছে 5,000 টাকা, এটাও বসাবো। তারপরে আগা খান নেটওয়ার্কে একটি প্রতিষ্ঠান আছে 5,000 টাকা দান করেন, এটাকেও আমরা বসাবো। অর্থাৎ 3টে এন্ট্রি পেলাম। এক হলো জীবন বীমা প্রিমিয়াম, সরকারি জাকাত তহবিলে দান আর আগা খান নেটওয়ার্কে দান, এই 3টা আমরা একত্রে করবো। অর্থাৎ জীবন বীমা প্রিমিয়াম, সরকারি জাকাত তহবিলে জমা আর আগা খান নেটওয়ার্কে প্রতিষ্ঠানে দান, টোটাল হলো 15,000 টাকা প্রকৃত বিনিয়োগ। অর্থাৎ সরকারের নির্ধারিত 3টা খাতে আমরা বিনিয়োগ করছি মোট 15,000 টাকা। আর আমাদের মোট আয় কত ছিল সেটা দেখবো। মোট আয় কত ছিল? মোট আয় ছিল 2,68,000 উপর 68,000 টাকা। হ্যাঁ, তাহলে আমাদের ক নাম্বারে আমরা লিখলাম কি প্রকৃত বিনিয়োগ, ঠিক আছে। অর্থাৎ তুমি সরকারি খাতগুলো সবগুলো খাত চিহ্নিত করে তুমি আগে খুঁজে বের করবা যে মোট কত টাকা তুমি বিনিয়োগ করছো, সেটাকে নাম দিব আমরা প্রকৃত বিনিয়োগ। আর 2 নাম্বার শর্তটা হচ্ছে মোট আয়ের 25%, অর্থাৎ তুমি সর্বশেষ মোট আয় কত তুমি পাইছো তার উপর 25% হবে, অলওয়েজ এটা 25%ই হবে। তার উপর এইখানে যত টাকা বের হবে তার উপর, অর্থাৎ মোট আয় যত হবে তার উপর 25% হবে। কত আসছে? 61,500, ঠিক আছে। আর 3 নাম্বার শর্তটাও মুখস্থ রাখতে হবে, সেটা হলো সর্বোচ্চ 1.5 কোটি টাকা। অর্থাৎ তুমি সর্বোচ্চ 1.5 কোটি টাকা পর্যন্ত তুমি ছাড় পাবা। 1.5 কোটি টাকার বেশি বিনিয়োগ করলে তুমি ওইটার উপর কোনো ছাড় পাবা না, ঠিক আছে। সরকার একটা লিমিট দিয়ে দিছে যে 1.5 কোটি টাকা পর্যন্ত সর্বোচ্চ 1 বছরে বিনিয়োগ দেখাইতে পারবা। আচ্ছা, তো আমাদের দেখলাম কি যে ক খ গ এই 3টার মধ্যে যেটা কম হবে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে। অর্থাৎ মোট বিনিয়োগ হিসেবে কোনটাকে সিলেক্ট করবো আমরা? প্রকৃত বিনিয়োগ, মোট আয়ের উপর 25% এবং সর্বোচ্চ সীমা 1.5 কোটি, এই 3টার মধ্যে যেটা ছোট হবে সেটাকে আমরা কাউন্ট করব, অর্থাৎ 15,000 টাকা। বুঝতে পারছি? এই হলো আমাদের বাড়তি কাজ, এটা হলো বাড়তি কাজ। 25% হ্যাঁ, ক্লিয়ার না কথা? বুঝতে পারবো। মোট আয়ের উপর 25% কি সব সময় থাকবে? হ্যাঁ, এটা সবসময় 25%। এইটা চেঞ্জ হবে কারণ এইটা তো তোমার আয় কত বাড়তেছে না কমতেছে তার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে, কিন্তু এইটা অলওয়েজ 25%ই থাকবে। এইটার চার্টটা তোমরা পাবা আমরা যখন বেতন খাত করব, তখন এইটার সম্পূর্ণ একটা চার্ট পাবা যে এই চার্টটার মধ্যে কারা কারা আসে। তো আমি এখানে ডিটেলস দিই কারণ এখানে একটা না 2টা অঙ্কের মধ্যে এরকম দিচ্ছে, আর এরকম আসেও না। নরমালি শুধু কৃষি খাতে আয় যায়, এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করার জন্য যে অন্যান্য খাতেও যদি তোমার আসে তাহলে তোমার কিভাবে প্রেজেন্টেশন করতে হয়। প্রেজেন্টেশনটা সেমই, যে পরীক্ষার হলে যদি বাই চান্স দিয়ে দেয় তখন তোমরা একটু কনফিউজ হয়ে যাবে যে এরকম তো আমরা করি নাই, আমরা সবসময় করে আসছি কৃষি খাতে, এর মধ্যে আবার দিচ্ছে বিনিয়োগ খাতে করদান নির্ণয়, যাতে আসলেও এটা সলভ করতে পারো, এই জন্য এখানে একটু প্র্যাকটিস করানো। কিন্তু মেন শেখাটা আমরা শিখবো হলো বেতন খাতা আয়ের মধ্যে, ঠিক আছে। তো এখানে আমরা অল্প কয়টা দিয়ে একটা এন্ট্রি দিয়ে দিয়ে শিখাইতেছি আস্তে আস্তে, ওইখানে ডিটেলসটা শিখবো। তো আমরা কি কি শর্ত শিখলাম এখানে? যে সরকারি নির্ধারিত খাতগুলোতে কত টাকা মোট বিনিয়োগ হচ্ছে সেটা আগে বের করবো, যেটাকে প্রকৃত বিনিয়োগ নামে টাইটেল দিব। খ নাম্বারে আমাদের মোট আয় যা হবে তার 25% দেখাবো, আর গ নাম্বারে সর্বোচ্চ সীমা 1.5 কোটি টাকা দেখাবো। 3টার মধ্যে যেটা ছোট হবে সেটাকে আমরা মোট বিনিয়োগ নামে ডাকবো, ঠিক আছে। এটা ছিল আমাদের বাড়তি কাজ। এটা কেন করা লাগছে? কারণ কর দায় আমাদের কত বের করতে হলে আমাদের অবশ্যই বিনিয়োগ ভাতা দরকার, বিনিয়োগ ভাতা ছাড়া কর দায় নির্ণয় করা যাবে না। তো এখন আমাদের কর দায় নির্ণয়ের মধ্যে প্রথমেই আসবে করযোগ্য মোট আয়, অর্থাৎ তুমি মোট আয় কত করছো সেটা আগে লিখবা, ঠিক আছে। মোট আয় অর্থাৎ কত? 6,68,000, এটাকে বলা হয় করযোগ্য আয়, অর্থাৎ এই টাকাটার উপরে কর ধার্য করা হবে। এই টাকা থেকে কিছু টাকা আবার তুমি মওকুফ পাবা। কেন পাবা? কারণ এই যে এইখানে দেখো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করছিল কত টাকা? 6,000 টাকা। তাহলে তুমি এই মোট আয় থেকে কি করবা? প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবের যদি ফান্ডে দান করো, আরো এই দুইটাই নর্মালি থাকে, এই দুইটা এন্ট্রি সবসময় কি করতে হয়? মোট আয় যেটা থাকে সেখান থেকে বাদ দিতে হয়। কখন? যখন আমরা কর দায় নির্ণয় করবো। আমরা প্রথমে কি লিখছি? করযোগ্য মোট আয় 2,68,000, যেটা আমরা ছকের মধ্যে করছি প্রথম ছকে। আর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা দান করছিলাম কত? 10,000 টাকা। বাদ দিয়ে আমাদের আসছে করযোগ্য নিট আয়। ওইখানে তো 6,000 টাকা লেখা, এখানে 10,000 কেন? ও হ্যাঁ হ্যাঁ, সরি, মিস্টেক হয়ে গেছে, এটা 6,000 টাকা হবে। একটা কাজ করা যায়, এই এত জানা ওইখানে আমি 10 বানাই তাইলেই হয়। এটা ঠিক করলে ওইখানে কারেকশন কম করতে হবে, আর এইখানে যদি 6 বানাই তাহলে ওইখানে অনেকগুলো কারেকশন করতে হবে, ঠিক আছে।
তাহলে কি করলাম আমরা 2,68,000 টাকা আমার মোট আয় ছিল, আর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল দান ছিল 10,000 টাকা। বাদ দিলাম, করযোগ্য নিট আয় বের হলো আমাদের 2,54,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ এই টাকার উপরে এখন ট্যাক্স গণনা করা শুরু হবে। তো প্রথমেই আমাদের শর্ত হলো 2.5 লাখ টাকার উপরে কর ধরতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। এই কর দায় নির্ণয় করার সময় আমাদের প্রথম যেই স্টেপটা শুরু হয় কর ধার্যের, সেটা হলো 2.5 লাখ টাকা। এই 2.5 লাখ টাকা বাড়তেও পারে, কখন বাড়বে সেটা আমি একটু বলে দিই। আর এটা বাড়বে কখন, যদি এটা ধরে নেওয়া হয়েছে যে করদাতা একজন পুরুষ, আসলেই কিন্তু পুরুষ, এইখানে দেখি আমরা যে দেখো ওবায়দুল্লাহ একজন পুরুষ না, একজন পুরুষ, তার কর দায় সৃষ্টি হয় 2.5 লাখ টাকা থেকে। অর্থাৎ তার যদি 2.5 লাখ টাকা ইনকাম থাকে সবকিছু বাদ দেওয়ার পর, তাহলে তাকে তার ট্যাক্সের আওতাধীন আসে, অর্থাৎ তার ট্যাক্স দেওয়ার আর আওতার মধ্যে আসবে, অর্থাৎ তাকে ট্যাক্স দিতে হবে। এক বছরে যদি তার 2.5 লাখ টাকা ইনকাম থাকে, ঠিক আছে, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। এবং এই ট্যাক্সটা কত? 0%। প্রথম 2.5 লাখ টাকার উপর তাকে কোনো ট্যাক্স দিতে হয় না। 2.5 লাখ টাকার বেশি যদি আসে তখন আমাদের ট্যাক্স দিতে হবে, বুঝতে পারছি? অর্থাৎ 2,50,000 পর্যন্ত তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে। মনে করো তুমি একজন করদাতা বা তুমি একজন কৃষি খাতে আয়ের একজন হিসাব রাখতেছো তুমি, বা হিসাব করে দিতেছো কারোটা, তুমি দেখবে যে তার মোট আয় 2.5 লাখ টাকা আসছে কিনা। এই যে এখানে যেমন কত আসছে, 2,64,000 টাকা। তার মানে কি 2.5 লাখ টাকা কিন্তু ক্রস করছে, ঠিক আছে। তার মানে কি 2.5 লাখ টাকা ক্রস করার কারণে কিন্তু তার কিছু টাকা ট্যাক্স আসবে। তো আমাদের রুলস কি? রুলস হচ্ছে একজন পুরুষ করদাতার ক্ষেত্রে 2,50,000 টাকা দিয়ে আমাদের ট্যাক্স দেওয়া শুরু হবে। অর্থাৎ 2,50,000 থেকে স্টেপ গুলো শুরু হবে। ট্যাক্সের বিভিন্ন স্টেপ আছে। স্টেপ বলতে এখানে 2,50,000 থাকে, 2,50,000 এর পরে আসে 4 লাখ, 4 লাখের পরে আসে 6 লাখ, এরকম আমাদের স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। তো আমাদের টাকার অ্যামাউন্ট অত বড় না দেখে আমরা ছোটটা দিয়ে দেখাই দিয়েছি যে 2,64,000 আছে না। অর্থাৎ আমাদের শুরু করতে হবে অবশ্যই 2,50,000 কখন, যদি করদাতা একজন পুরুষ হয়। যদি মহিলা হয় সেই ক্ষেত্রে আরো কিছু বাড়বে, এখানে 3,25,000 না কত দেন আমার খেয়াল নেই, ওটা দেখতে হবে একটু। আর যদি প্রতিবন্ধী হয় সেই ক্ষেত্রেও আরো বাড়বে, আর মুক্তিযোদ্ধা হলে আরো বাড়বে। হ্যাঁ, অর্থাৎ সর্বনিম্ন হলো 2.5 লাখ, এটা হলো পুরুষ করদাতার ক্ষেত্রে। আর যদি 65 বছরের বেশি বয়স্ক কোনো পুরুষ অথবা মহিলা হয় সেই ক্ষেত্রে 3,15,000 বা 25 সামথিং ছিল, এটা বলবে। প্রতিবন্ধী হলে অথবা মুক্তিযোদ্ধা হলে সেই ক্ষেত্রে এগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। এই চেঞ্জ গুলো আমরা যখন বেতন খাতে আয় করবো, অন্যান্য উৎস খাত আয় করার পরে আমরা বেতন খাতে আয় যাবো, ওইখানে গিয়ে এগুলো শিখবো। তো আমরা এখন শিখে রাখলাম, যেহেতু করদাতা একজন পুরুষ, তাই আমাদের কর দায় করার সময় প্রথমে 2.5 লাখ টাকা দিয়ে শুরু করবো। এই জন্য কি লিখছি, করযোগ্য নিট আয়ের 2.5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো ট্যাক্স দিতে হবে না। 2.5 লাখ টাকার পরে কত টাকা ছিল আরো, কত ছিল এখানে, 2,54,000 না পাইছি, 2,54,000। 2,54,000 থেকে 2.5 লাখ যদি বাদ দেয়, আমার অবশিষ্ট রইলো কত, 4,000 টাকা। এই 4,000-এর উপর কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 10% ট্যাক্স দিতে হবে। নিচে নেমে গেছে, 10% ট্যাক্স দিতে হবে। এরপরে আস্তে আস্তে যত বাড়বে, এখানে আরো অবশিষ্ট যা থাকবে আমার, এই ট্যাক্স গুলো তত বাড়তে থাকবে, ঠিক আছে। এই ট্যাক্স গুলো আমাদের তত বাড়তে থাকবে। আমাদের হিসাব করে দেখলাম যে আমাদের যেহেতু 4,000 টাকার বেশি নাই, ঠিক আছে, তো আমরা কি করবো, এই 4,000 টাকার উপরেই 10% ধরবো, ধরলে আমাদের আসতেছে 400 টাকা। আর আমি বিনিয়োগ করছিলাম কত, সরকারি বিভিন্ন খাতে বিনিয়োগ করছিলাম আমরা 15,000 টাকা। 15,000 টাকায় যদি আমি 15% ছাড় ধরি, হ্যাঁ, এটার একটা রেট আছে 15%, এটা একটু ভুলে গেছি, এখানে দিয়ে নিই। এইটা মনে রাখতে হবে যে এই হারে একটা ছাড় পাওয়া যায়। অর্থাৎ তুমি যেই বিনিয়োগটা করছো, এই বিনিয়োগের উপরে 15% ছাড় পাওয়া। 15% আসতেছে 2,250 টাকা, ঠিক আছে। তো দেখো খেয়াল করে, 400 টাকা তোমার কর দায় আসে, সরকারকে তোমার দেওয়ার জন্য টাকা আসছে হলো 400, কিন্তু তুমি ওইখান থেকে আবার দেওয়ার থেকে তুমি ছাড় বেশি পেয়ে গেছো না, 2,250 টাকা নাকি। তো এখন যদি তুমি মাইনাস করো, উল্টা তুমি টাকা ফেরত পাও নাকি, সরকার ওই কাজ জীবনে করবে না, টাকা তোমাকে ফেরত দিবে না, ঠিক আছে। তোমার একটা সর্বনিম্ন ট্যাক্স সরকারকে দিতে হবে, উল্টা টাকা দিতে হবে। সর্বনিম্ন তোমাকে 3,000 বা 4,000 টাকা দিতে হয়। এটা ডিপেন্ড করতেছে এই করদাতা কি সিটি কর্পোরেশনের মধ্যে আছে, নাকি সিটি কর্পোরেশনের বাহিরে আছে, নাকি গ্রাম এলাকায় থাকে, তার উপর ডিপেন্ড করে এটা কম বেশি হয়। আমরা ধরে নিছি যে এটা সিটি কর্পোরেশনের মধ্যেই, সিটি কর্পোরেশনের বাইরেই ধরে নিছি। তো এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখাই আমি, তাহলে আর একটু ক্লিয়ার হবে হয়তো। আমি একটু কিসে যাই, আমরা বেতন খাতে আয়ের ওই পার্টটা একটু দেখাই, দেখি আছে কিনা আমার কাছে। ওয়েট করো।
এই যে এখানে একটু দেখাই, তোমরা কি আহ, দেখো ওই যে আমি যেটা বললাম না, বেতন খাতে আয়ের মধ্যে যে একটা চার্ট পাবো, এটা এখানে দেখো যে এরকম একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা মুখস্থ করলেই হবে। বিনিয়োগ খাতায় কারা কারা আসে, ঠিক আছে? এই যে কর্মীর নিজ স্ত্রীর বা নাবালক সন্তান বা হিন্দু অবিভক্ত পরিবারের সদস্যদের জীবন বীমা আসে, তারপরে আসে বিধিবদ্ধ সরকারি প্রভিডেন্ট ফান্ডের দান আসে, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের দান আসে, এগুলো বেতন খাতে গেলে এগুলো পাবা অ্যাভেলেবেল। এই এখানে কতটা খাত আছে? 16টা খাত। এই 16টা খাতে দান করলে তুমি কি করতে পারবা? কিছু টাকা ছাড় পাবা। এই 16টা খাত যোগ করে আমাদের আসতেছে প্রকৃত বিনিয়োগ। আর খ নাম্বার হলো এটা বেতন খাতের মধ্যে পাবে, এছাড়া পাবা না এন্ট্রিটা। তারপরে গ নাম্বার হলো সর্বোচ্চ সীমা 1.5 কোটি টাকা, ঠিক আছে? আর এই যে এখানে এইটা একটু দেখো, তাইলেই হবে, ওটা না দেখলে চলবে। কি লিখছি আমরা? করযোগ্য মোট আয়, যেটা আমরা এই অঙ্কে করলাম, বসাইছি, বসানোর পর কি করছি? মোট আয়ের অন্তর্ভুক্ত কর অব্যাহতিপ্রাপ্ত দান, ওই যে প্রধানমন্ত্রীর দান তহবিলে দান, রাষ্ট্রপতির দান তহবিলে দান, এইগুলাকে বলা হয় মোট আয়ের অন্তর্ভুক্ত কর অব্যাহতিপ্রাপ্ত দান, ঠিক আছে? প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই দুইটা তহবিলে দান করলে সেটাকে আমরা বলি কর অব্যাহতিপ্রাপ্ত দান। মোট করযোগ্য আয় থেকে কর অব্যাহতিপ্রাপ্ত দান বাদ দিয়ে পাই করযোগ্য নিট আয়। এই করযোগ্য নিট আয়ের ক্ষেত্রে দেখো, যখন পুরুষ হবে, একজন পুরুষ করদাতা হবে, তখন কত টাকা লিখছি আমরা? 2.5 লাখ টাকা লিখছি না? পুরুষ করদাতার ক্ষেত্রে লিখছি 250। যদি এটা মহিলা বা তার বেশি 65 বছরের বেশি হয়, তাহলে 3 লাখ টাকা আসে। প্রতিবন্ধী হলে 3,75,000 টাকা দিয়ে শুরু হবে। আর যদি এটা তোমার মুক্তিযোদ্ধা হয়, সেই ক্ষেত্রে আমাদের 4,25,000 দিয়ে শুরু হবে, ঠিক আছে? তারপরে দেখো পরবর্তী 4 লাখ টাকা, অর্থাৎ মনে করো সাপোজ একজন করদাতা 6.5 লাখ টাকা ইনকাম করছে, 6.5 লাখ টাকা। তো প্রথমে আমরা কি লিখবো? 2.5 লাখ টাকার উপর কোনো ট্যাক্স হবে না, অর্থাৎ 0%। তারপরে লিখবো পরবর্তী 4 লাখ টাকার উপরে 10%। এখানে কিন্তু শেষ। আবার সাপোজ মনে করো সে 7 লাখ টাকা ইনকাম করে, তাহলে কি লিখবো? প্রথম 2.5 লাখ টাকার উপর লিখবো আমরা 0%, পরবর্তী 4 লাখ টাকার উপর লিখবো আমরা 10%। আরো অবশিষ্ট কিন্তু এখনো 50,000 আছে, ওই 50,000 টাকা পড়বে এই স্টেপের মধ্যে, ঠিক আছে? 15%। আবার সাপোজ মনে করো একজন করদাতা, সে আয় করলো এখানে 5, 4, 9, 10, 11, 12 লাখ টাকা আয় করছে এক বছরে, তাহলে কিভাবে লিখবো? লিখবো আর প্রথম 2.5 লাখ টাকার উপর 0%। এটা সব কিন্তু আমি পুরুষের এগেনস্টে বলতেছি, তো ওই হিসেবে যদি মহিলা হয় ওইভাবে ধরবো, প্রতিবন্ধী হলে 3,75,000 দিয়ে ধরবো, এইভাবে। হ্যাঁ, তাহলে বললাম কি যে প্রথম 2.5 লাখ টাকা 0% ধরবো, পরবর্তী 4 লাখ টাকায় 10% ধরবো, 5 লাখ টাকায় ধরবো 15%। তাহলে এখানে কত চলে গেছে? আমি কি বলছিলাম? 12 লাখ টাকা আয় করে। তাহলে 12 লাখ থেকে এগুলো এই তিনটা বাদ দাও, 5 লাখ, 4 লাখ, 9 লাখ বাদ দাও, 2.5 লাখ বাদ দাও, আর মেবি 50,000 থাকে, ওই 50,000-এর উপর আসবে 20%। এরকম যত আয় বাড়বে আমাদের তত স্টেপ সামনের দিকে আগাইতে থাকবে। হ্যাঁ, সর্বোচ্চ এই পর্যন্তই, অর্থাৎ 30 লাখ টাকা পর্যন্ত পরে যদি আরো থাকে, সেটাকে আমরা অবশিষ্ট হিসেবে লিখে 30%। এত দূর জীবনেও যাবে না, নর্মালি এই পর্যন্তই থেমে যায়। হ্যাঁ, একজন করদাতা, একজন নর্মাল একজন ব্যক্তির এত টাকা আয় হয় না এক বছরে। হ্যাঁ, তো 15% পর্যন্ত নর্মালি থেকে যায়। এই মোট কর দায় পেলাম, আর এই পার্টটা এখানে আসবে না, এটা যখন আমরা অংশীদারি কারবার করবো তখন আসবে, ঠিক আছে? তারপরে আমরা কিছু বিনিয়োগের উপরে আমরা কি করবো? 15% হারে কর রেয়াত দেখাবো, বুঝতে পারছি? আচ্ছা, এই ছিল আমাদের ওই পার্টটা। তো আমরা এখন ওইটার মানে আমাদের আরেকটা অঙ্ক ছিল না, একটু দেখি তো কেমন অঙ্কটা। আমরা এখন 10 নাম্বারটা তোমরা একটু বাসায় ট্রাই করবে। হ্যাঁ, না খুব পারলে তো আমি আসি, করে দেবো, সমস্যা নেই। সলিউশনও দেওয়া আছে, করার পরে যদি কোনো এন্ট্রি বুঝতে সমস্যা হয়, কারণ এটা যদি আমি এখন বুঝাই তাহলে আগে যা বুঝাই সব মাথা থেকে আউট হয়ে যাবে, ঠিক আছে? ওই 9টা যে পারবা এটা আশা করি পেরে যাবে। হয়তো শেষে একটু সমস্যা হলে হইতে পারে, পর্দায়ের মধ্যে বা কোনো এক জায়গায় 1টা 2টা প্রবলেম হলে হইতে পারে, কিন্তু পুরো অঙ্ক কোনো সময় প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে? তো ওই 1টা 2টা প্রবলেমটা আমি সলভ করে দিব না, যদি কারো সমস্যা থাকে। হ্যাঁ, ঠিক আছে, বাসায় একটু ট্রাই করবো 10 নম্বর অঙ্কটা। বাড়ির কাজ তোমাদের 1 থেকে 10 সবগুলো করে ফেলবা যারা করো নাই, আর যারা করছে তাদের 1 থেকে 4 করছে যারা, তাদের 5 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক।